লাস্ট দিন ফোর্সেস এর কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত শেষ করছিলাম, যার যার যেগুলো প্রবলেম ছিল। তো মোশন রিলেটেড মনে হয় শারিয়ারে কয়টা প্রবলেম ছিল, শারিয়ার লাস্ট দিন জয়েন করতে পারে নাই, তো ওগুলি সলভ করা হয় নাই। তো মোশনের কোন কোন কোশ্চেনে প্রবলেম ছিল শারিয়ারে? হ্যাঁ, ওগুলা ওই যে বেশিরভাগ সলভ করছি, শুধু একটাই আছে বাকি, আমি দেখে বলতেছি। ঠিক আছে, পেজ নাম্বার বললো তাহলে হবে। মোশনের ভিতর আমি একটা প্রবলেম পাইছি। কত নম্বর? পেজ নাম্বার 226, কোয়েশ্চেন নাম্বার 26, B1, সরি B2। কোশ্চেন নাম্বার 26 এর B2 আর 1ও সলভ করা দিছিলাম না, এটা তো ভিডিওতে থাকার কথা, তাও এটা দেখা হয়। ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ওকে, সো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ এটা অল, একটু বুঝায় দাও। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমার গ্রাফে প্রবলেম, গ্রাফটার শেপ দেখতে কেমন হবে এটা নিয়ে, তাই না? যে ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ, ব্যাপারটা খেয়াল করো। তোমার ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ আঁকবা, তো এইটা তো তোমার নরমাল ফর্মুলা s ইকুয়াল টু ut প্লাস হাফ এট স্কয়ার, নাকি? হ্যাঁ এখন এখানে ইনিশিয়ালি অবজেক্টটা কি হবে? ফ্রম রেস্ট, তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তো তাহলে হোয়াট ডাজ দ্য ইকুয়েশন বিকাম? s ইকুয়াল টু হাফ at স্কয়ার, নাকি? হুম ওকে, তো এখন দেখো এই জিনিসটা একটা কনস্ট্যান্ট। তো এখন তুমি যদি কি করো, s ভার্সেস t স্কয়ার গ্রাফ যদি আঁকো, হ্যাঁ মাহিন, দেখো হ্যাঁ হ্যাঁ y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করলে তাহলে বুঝতে পারবা। তো এখন প্লাস এখানে কিছু নাই, তো তাহলে y ইন্টারসেক্ট 0 মানে অরিজিন দিয়ে পাস করবে। দ্যাটস ভেরি গুড। ওকে, প্রবলেম না থাকলে ভালো শারিয়া। তো এখন আমরা দেখি মাহিন যে জিনিসটা খেয়াল করো, কি ব্যাপার, যে টি স্কোয়ার, তাই না? এক্স অ্যাক্সিসে যদি তুমি টি স্কোয়ার নাও, তাহলেই শুধু তোমার গ্রাফটা কি আসবে? একটা স্ট্রেট লাইন আসবে, তাই না? বলো। হ্যাঁ আচ্ছা, বাট হোয়াট ইফ ইউ অনলি টেক টি, যে এস ভার্সেস টি গ্রাফ নিলা, সো তাহলে কি হবে দেখো তো। ব্যাপারটা এরকম না যে এস ইকুয়াল টু সামথিং টি স্কোয়ার, সো তাহলে তোমার ব্যাপারটা এমন টাইপের গ্রাফ হয়ে যায় না, y ইজ ইকুয়াল টু মনে করো সামথিং এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এই জিনিসটা হলো একটা, এটা যে কোনো জায়গায় দিতে পারো আফিফ, মেসেঞ্জারেও দিতে পারো, জুমেও দিতে পারো। আমরা এখন সলভ গুলো করবো আর কি, যার যার যে কোশ্চেনে প্রবলেম আছে। ওকে, ও সো তাহলে এখন y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটার গ্রাফ দেখতে কেমন হয়? y ভার্সেস এক্স গ্রাফ যদি আঁকো, কার্ভ হবে। এরকম একটা কার্ভ না? হ্যাঁ তো তাহলে এটার নেগেটিভ অ্যাক্সিস তো নাই, তো তাহলে দিস, তো তাহলে y ভার্সেস এক্স যদি গ্রাফ আঁকো, তো তখন y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ দেখতে এমন আসে। তো এখানের মধ্যে কি ব্যাপারটা সেম না? দেখো তো, তোমার ডিসপ্লেসমেন্ট ভার্সেস কি গ্রাফ আঁকতেছো? টাইম গ্রাফ আঁকতেছো, নট টাইম স্কোয়ার। কি আঁকতেছো? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। তো তাহলে এখানের জন্য কি হবে? গ্রাফটা এরকম সেম টাইপের একটা কার্ভ আসবে, তাই না? হুম এখন এটা অন্য একটা ওয়েতেও বোঝা যায়। কি বোঝা যায় মনে আছে? আমরা যে অনেকগুলি গ্রাফ করছিলাম একদম শুরুতে মোশন গ্রাফের মধ্যে, যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করতেছে, তো ওইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হবে ওইটার আমরা শেপ দেখছিলাম, মনে আছে? কেমন ছিল? নোটসে বের করো তো, ওই শেপটা দেখতে কেমন ছিল? একদম কার্ভই হবে। একদম এক্স্যাক্টলি এই গ্রাফটাই ছিল, তাই না? তো তাহলে এই জিনিসটা মুছে দেই। সো হোয়াট উইল ইট বিকাম? দিস। সো তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ এরকম একটা কি আসবে? প্যারাবোলিক একটা গ্রাফ আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে,
এখন দেখো যে কাজটা করবা, এই জিনিসটা তুমি প্রপোর্শনালিটি যত ভালো মতো বুঝবা তত তাড়াতাড়ি তুমি অ্যান্সারে চলে আসতে পারবা, বিকজ মার্ক মাত্র 1 মার্ক। এটা অনেক ওয়েতে ঘুরায় করা যায়, বাট সবচেয়ে ইজি ওয়েটা দেখো। এখানের মধ্যে তোমার এস আর টি এর মধ্যে রিলেশনশিপ কেমন? এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি স্কোয়ার্ড, বিকজ বাকি সব জিনিস কি কনস্ট্যান্ট না? যে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার ছিল, তো তাহলে এই জিনিসটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। হাফ এর ভ্যালু তো অলওয়েজ 0.5, আর এ হলো কি অ্যাসেলারেশনটা, যেটা কি কনস্ট্যান্ট, তাই তো? তো তাহলে এস আর টি এর সাথে রিলেশনশিপ কেমন? এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। ওকে, তো এখন আমাদের প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয়? রুট। কনস্ট্যান্ট আনতে হয় নাকি? প্রপোর্শনালিটি সাইন সরায় একটা কনস্ট্যান্ট আনছে, এটাতে কোনো সমস্যা আছে? না। ওকে, তো তাহলে প্রপোর্শনালিটি সাইন সরায় একটা কনস্ট্যান্ট আনলাম কে। এখন কে ইকুয়াল টু কি লেখা যায়? এস বাই টি স্কোয়ার। এটা বুঝতে পারতেছো কতটুকু যেটুকু করছি? হ্যাঁ ভাই। ওকে, তো এখন দেখো কে তো আমাদের কনস্ট্যান্ট থাকবে, এস আর টি যেমন ভাবে চেঞ্জ হোক না কেন কে ইজ আ কনস্ট্যান্ট, সো তাহলে তার ভ্যালু অলওয়েজ কি থাকতে হবে? ফিক্স থাকতে হবে নাকি? সো এখন কে ইজ ইকুয়াল টু এইটা, তো এখন when s ইজ ইকুয়াল টু s বাই 2, যে s এর জায়গায় এখন কত হবে? s বাই 2। মনে করো এটা আমি লিখলাম ইকুয়েশন 1, এটা আমি লিখলাম ইকুয়েশন 2, ঠিক আছে? তো এখন s ইকুয়াল টু কত বলছে? যে হাফ ডিস্টেন্সের জন্য নতুন টাইমটা কত হবে ওইটা বের করতে বলছে না মাহিন? ভাই ওখানে লেখা আছে ফর দ্য বল টু রোল ডিস্টেন্স। এক্স্যাক্টলি, সো তাহলে ফর দ্য বল টু রোল আ ডিস্টেন্স অফ s বাই 2 ফ্রম দ্য টপ অফ দ্য প্লেন, তো তাহলে নতুন টাইমটা কত লাগবে ইন টার্মস অফ প্রিভিয়াস টাইম, ওইটা বের করতে বলছে। তো তাহলে when s ইকুয়াল টু এইটা, তো এখন কি লেখা যায়? ইউজিং ইকুয়েশন 1, তো s এর জায়গায় লিখলা কি s বাই 2 ইনটু কে ইনটু নতুন টাইমের স্কোয়ার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? যে এস হাফ হইছে, সো তাহলে নতুন টাইমটা কত হবে ওইটাই তো আমাদের কাছে চাইছে নাকি? সো নতুন টাইমটাকে সাবজেক্ট করে নতুন টাইম বের করব, বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই বুঝছি। তো এখন নিউ টাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু s বাই 2, আর এখানে কে টা ওই পাশে নিয়ে গেলাম, সো তাহলে এই কে। তো এখন কে ইকুয়াল টু আমরা কি লিখছিলাম? কে অলওয়েজ এইটার সমান হবে না? তো তাহলে নিউ টাইমের স্কোয়ার ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই 2 ইনটু s বাই t স্কোয়ার। সো তাহলে s s কাটা t স্কোয়ারটা ডেনোমিনেটরে ডিভিশন ফর্মে আছে, সো তাহলে এটা কোথায় উঠে যাবে? নিউমারেটরে উঠে যাবে নাকি? যে এটা হবে t স্কোয়ার বাই 2। সো তাহলে নিউ টাইম স্কোয়ারড ইজ ইকুয়াল টু প্রিভিয়াস টাইম স্কোয়ারড ডিভাইডেড বাই 2। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই। তো তাহলে নতুন টাইমটা কি হয়? তো তাহলে নতুন টাইমটা হবে রুট ওভার পুরান টাইমের স্কোয়ার বাই 2। তো তাহলে রুট ওভার টি স্কোয়ার করলে তো টি আসে, আর এখানে হলো রুট ওভার 2। তো তাহলে নতুন টাইম ইন টার্মস অফ পুরান টাইম ইজ ইকুয়াল টু কত আসে? টি ডিভাইডেড বাই রুট 2। বুঝতে পারছো অ্যান্সারটা?
হ্যাঁ জি ভাই বুঝছি। কিন্তু এটা কি 1 মার্কের জন্য খুবই বাজে একটা প্রসেস না, যে এত লম্বা করে তোমার 1 মার্কের জন্য অনেক সময় খেয়ে দিবে। যদি তুমি মাথায় ওই জিনিসটা প্রসেস করতে না পারো, তো তাহলে এটাই ফলো করা লাগবে, বিকজ তোমার ইভেন্চুয়ালি কি করা লাগতেছে, তোমার ইভেন্চুয়ালি মার্কটা অ্যাটলিস্ট এনশিওর করা লাগতেছে যে যেন ফুল মার্কস পাও। কিন্তু সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইউনিট 1-এ স্টুডেন্টদের এমন না যে কোয়েশ্চেনের অ্যান্সার পারে না, তারা অ্যান্সার পারে বেশি, দেখে বেশি লিখে বেশি লিখতে যায়, এরপরে ফুল অ্যান্সার করার টাইম পায় না। বুঝতে পারছো? তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি করা লাগবে খেয়াল করো। তো এইটা তো একটা ওয়ে, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি ও লেভেলস এর বাচ্চারা এরকম করে করবে। যদি ও লেভেলস এর বাচ্চাদের এই কোশ্চেনটা দাও, তারা এভাবে করে বের করবে, যে নতুন নতুন তারা অ্যারিথমেটিক শিখছে, তো তারা এইভাবে করে বের করবে অ্যান্সারটা। কিন্তু আমরা যেহেতু এখন এ লেভেলস এর বড় বাচ্চা, তো আমরা কি করব, প্রপোর্শনালিটিটাকে এইভাবে করে ডিল করব, s প্রপোর্শনাল টু টি স্কয়ার or t square proportional to s, তো তাহলে t proportional to root over s, এটা বলা যায়? হ্যাঁ আচ্ছা, তো তাহলে t proportional to root over s, তো এখন when distance is s, টাইম লাগে কত? এইটা, রাইট? ডিসটেন্স যখন ফুল ডিসটেন্স, তখন টাইম লাগে t। সো ডিসটেন্স যদি হাফ হয়, তো তাহলে টাইম কত লাগবে এটা বের করতে বলছে, তাই না কোশ্চেনে? হ্যাঁ ভাই তাহলে এই কাজটা করতেছে, দেখো। সো t প্রপোর্শনাল টু রুট ওভার s, ঠিক আছে, t প্রপোর্শনাল টু রুট ওভার s, এটা অনেকগুলি ইয়ে করে দেখাইছিলাম আগের ব্যাচে। তো t প্রপোর্শনাল টু রুট ওভার s, তো উপরে অলরেডি লিখে আসছি যে যখন ডিসটেন্স হলো s, টাইম লাগে হলো t। তো তাহলে ডিসটেন্স যখন হাফ s, তখন টাইম কত লাগবে ওইটা আমরা বের করব। সো when distance is equal to s by 2, the time will be equal to what? Root over s by 2, আর s এর জন্য সময় লাগে কত? রুট ওভার s মানে হলো t, নাকি? রুট ওভার s মানে t না? মাহিন, রুট ওভার s মানে পুরান টাইম, তো পুরান টাইম ডিভাইডেড বাই √2, বুঝতে পারছো? ভাই লাস্টের পার্টটা when distance is s s by 2, হুম হুম ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। when distance is s by 2, সো তখন তাহলে নতুন টাইমটা কত হবে? তো এখানে তোমাদেরকে কয়েকটা প্রপোর্শনালিটি দ্বারা আমি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা ও লেভেলস এ যত বেশি করে অ্যারিথমেটিক করে আসতা তত বেটার হইতো, বাট আমরা এখানে মধ্যে দেখি কি করা যায়। তা তুমি যে প্রথম নিয়মে করাইছো ওইটা বুঝছি, ওইটা করছিলাম ও লেভেলসে। হ্যাঁ, ওইটা তো কোর্স, ওইটা তো বললাম যে ও লেভেলস এর বাচ্চারা অমন ভাবে করবে, কিন্তু তোমাদের যে জিনিসটা হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে, তোমরা এমসিকিউ তেও কতগুলো এরকম টাইপের কোশ্চেন পাবা। সো এমন লম্বা মেথডে জাস্ট 1 মার্কের অ্যান্সার কারেক্ট করে আমাদের খুবই ইনএফিশিয়েন্ট একটা প্রসেস। সো তোমাদের যেই কাজটা করা লাগবে, দেখো, নরমালি যখন নাকি এইটা করো, y ডিরেক্টলি প্রপোর্শনাল টু x যখন বলি, তো তখন কি হয় বলতো? x যদি ডাবল হয় y কি হবে? ডাবল হবে নাকি? হ্যাঁ x যদি ডাবল হয় y ডাবল হবে, x যদি 3 টাইমস হয় y 3 টাইমস হবে, x যদি হাফ হয় y হাফ হবে। একদম x যেমন ভাবে চেঞ্জ হচ্ছে y ওরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এটা কি ডিরেক্টলি প্রপোর্শনালের সমান, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, নাকি? এটা নিয়ে কি কারো কি কোনো কনফিউশন আছে এখানের জন্য? when x equal to 2x, y equal to 2y,
x equal to half x, y equal to half y, তো এইভাবে করে করে যাবে, বুঝতে পারছো? What about this one? Y proportional to x squared. এখন বলো তো, when x equal to 2x, তখন y টা কত হবে? x যদি ডাবল হয় y কত হবে? হাফ। হাফ হবে। আচ্ছা, না 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 না। এই জিনিসটা, এটা হলো তোমার স্কোয়ার রিলেশনশিপ। এখানের মধ্যে কেমন, x যদি ডাবল হয় y ডাবল এর স্কোয়ার হবে, বুঝছো? যে x এর সাথে y এর রিলেশনশিপটা কেমন, স্কোয়ার রিলেশনশিপ। তো তাহলে x যদি ডাবল হয় y কি হবে, ডাবল এর স্কোয়ার। তো ডাবল এর স্কোয়ার মানে কত, ডাবল মানে 2 টাইমস, তো তাহলে 2 এর স্কোয়ার কত হয় মাহিন? 4, তাহলে y হবে 4y। when x equal to 3x, তখন y equal to কত হবে? 9y। এক্স্যাক্টলি, যে ডাবল এর কি বলে 3 টাইমস এর স্কোয়ার, তো 3 এর স্কোয়ার কত, 9। এরপরে x যদি 4 টাইমস হয় y কত হবে? 16y। 16y। না, এখন দেখো x যদি হাফ হয় y কত হবে? হাফ এর স্কোয়ার মানে কত, 1/4 হবে। এক্স্যাক্টলি। তো প্রপোর্শনালিটির ব্যাপারটা বুঝতে পারতেছো, যে এটা কিন্তু আমরা ওই যে কনস্ট্যান্ট কে একবারও আনতেছি না, কনস্ট্যান্ট কে টা এনে ওরকম লম্বা ক্যালকুলেশন আমাদের যাওয়া লাগতেছে না, আমাদের ইনটুইশন থেকে আস্তে আস্তে কি হয়ে যাবে, প্রপোর্শনালিটির ব্যাপারটা মাথায় চলে আসবে যত এরকম প্র্যাকটিস করবা। তো এটা বুঝতে পারছো যে স্কোয়ার রিলেশনশিপটা কেমন? ভাই বুঝছি। ওকে, এখন দেখো মজার ব্যাপারটা, x প্রপোর্শনাল টু রুট ওভার y, সেম প্রপোর্শনটাই, জাস্ট x টাকে সাবজেক্ট করছি আর y এর উপরে ওই x এর স্কোয়ারটা পাঠিয়ে দিছে, মানে স্কোয়ার রুট করে দিছে। তো যখন y equal to 2 টাইমস হবে, সরি, when y equal to 2y, x equal to কত হবে? এখন কিন্তু কি রিলেশনশিপ, স্কোয়ার রিলেশনশিপ নাকি রুট ওভার রিলেশনশিপ? রুট ওভার। রুট ওভার। সো তাহলে y 2 টাইমস হইছে, সো তাহলে x কত টাইমস হবে, রুট ওভার 2 টাইমস। রুট 2। এক্স্যাক্টলি। সো তাহলে রুট 2, আর y কিন্তু রুটের বাইরে, সো সরি, x কিন্তু রুটের বাইরে, যে x y ডাবল হইছে, তো x ও বাড়বে কিন্তু ডাবল হবে না, কত হবে, রুট 2 টাইমস বাড়বে। ব্যাপারটা বুঝতে পারতেছো? এখন y যদি 3 টাইমস হয়, তো তখন x কত হবে, রুট 3x, সরি, রুট 3x। এখন বলো y যদি হাফ হয়, তো তাহলে x কত হবে? 1/√2। or 1/√2x। এইটাই ছিল না আমাদের কোয়েশ্চেনটা, এটা এক্স্যাক্টলি আমাদের কোয়েশ্চেনের মধ্যে ছিল না, যে টাইম ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ডিসটেন্স। সো ডিসটেন্স যদি হাফ হয়, সো তাহলে নতুন টাইমটা কত হবে, হাফের রুট ওভার অফ প্রিভিয়াস টাইম। বুঝতে পারছো? ভাই বুঝছি বুঝছি। তো তাহলে এইভাবে করে আমাদের আসলে প্রপোর্শনালিটি গুলা খেয়াল করা লাগবে। এটা তো জাস্ট আমাদের অল্প কয়টা দেখাইছে, তোমরা নিজেরা আরো বাসায় এরকম প্রপোর্শনালিটি ধরে 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 যত এরকম প্র্যাকটিস করতে থাকবা, তত মনে করো মেন্টাল ক্যালকুলেশন গুলি আগাবে। বুঝতে পারছো?
অলওয়েজ যে আমাদের ভ্যালু দিয়ে দিবে এমন কোনো কথা নেই, আমাদের এরকম মেন্টাল কতগুলি ক্যালকুলেশন যে কে না নিয়ে কে না নিয়ে এসে যে প্রপোর্শনাল সাইন সরানোর জন্য কনস্ট্যান্ট আনলাম, দেন ওইটাকে ধরে এক্স্যাক্টলি তাজওয়ার যে এই জিনিসগুলি তোমাদের স্টুডেন্টরা যারা নাকি ম্যাথ এনথুজিয়াস্ট হয় তারা নিজেরা এইসবগুলো জিনিস নিয়ে একটু কাজ করে, বুঝছো? এই যে আমরা স্কুলে থাকতে তো আসলে মোবাইল ফোন নিতাম না, বুঝছো? তো স্কুলে থাকতে আমরা ক্যালকুলেটরে গেমস খেলতাম, আমি এরপরে যে অনেকজন তো তোমরা ঠাকুরের স্টুডেন্ট ছিলা, তো ঠাকুর এরপর আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল আমরা সবাই মিলে ক্যালকুলেটরে গেমস খেলতাম, বুঝছো? ক্যালকুলেটরের মনে করো লগারিদমের গেম খেলতাম, এরপর আরো কতগুলো এরকম গেমস ছিল যে আমাদের ক্যালকুলেটর চেকিং এর, ক্যালকুলেটর চেক করা যায় না যে সবগুলি বাটন ঠিক মতো কাজ করতেছে নাকি, তো ওইসব গেম খেলতাম। সো ক্যালকুলেটর নিয়ে পড়ে থাকতাম, তো অনেক টাইপের জিনিস শিখছো ওইভাবে করে, বুঝতে পারছো? তো এরকম কয়েকটা জিনিস যত এরকম ব্রেনস্টর্ম করবা তত আরো তাড়াতাড়ি পারবা। ওকে, সো এইটা হবে তোমার মেইন প্রসেস, যে এরকম কে ধরে এত লম্বা ক্যালকুলেশন না করে 1 মার্কের জন্য ক্যালকুলেশন কি এইটা। ওকে মাহিন? হ্যাঁ ভাই। আচ্ছা, সো তাহলে দিস ওয়াজ দ্য প্রবলেম যেটা আমরা সলভ করলাম। ওকে, তো মোশনে কি কারো আর কোনো কনফিউশন আছে? মোশনে যদি কনফিউশন না থাকে দেন আমরা ফোর্সেস এ চলে যাই। ফোর্সেস এ তো কোশ্চেন নাম্বার 23 পর্যন্ত আমরা শেষ করেছিলাম অলরেডি। সরি, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 24 এ প্রবলেম আছে, সো কোয়েশ্চেন নাম্বার 24 এ চলে যাই। আচ্ছা সমস্যা নাই, তোমার প্রবলেম নাই কিন্তু আফিফের প্রবলেম আছে, বুঝছো রাফিন? তো 24B2 এমনিও দেখানো লাগবে, দেখি। সো 24 এর কি এর 2, যে assuming the only forces acting on the bird are the weight and the lift, calculate the acceleration at this instant. সো তাহলে তুমি টোটাল লিফট কত বের করছিল? 1 নিউটনের যে শো করছিল, কত আসছে তোমার আফিফ? B1 এর অ্যানসারটা কত? 0.66। আচ্ছা, তো তাহলে লিফট হলো তোমার 0.66। নাও ম্যাস হলো এত, তো তাহলে ম্যাস জানি মানে কি ওয়েট বের করতে পারবো নাকি আফিফ? ওকে, সো ওয়েট জানি, লিফট জানি, তো ওয়েট আর লিফটের মধ্যে যে ডিফারেন্সটা হবে ওইটাই কি হবে? আনব্যালেন্সড ফোর্স, এন্ড আনব্যালেন্সড ফোর্স এর জন্যই অ্যাসেলারেশন হয়। সো আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু ma। বুঝতে পারতেছো কি বললাম? তো এখন এখানের জন্য দেখো যে তোমার lift minus weight is equal to ma because that is the resultant force. So lift was 0.66 Newton and weight is 0.63 times 9.81. 0.063, sorry. 0.063 times 9.81 is equal to 0.063 times acceleration. এখন এটা কত আসে? ওকে, বুঝে গেছো, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, কোন জিনিস শো দ্যাট এর ম্যাথে ভ্যালু গুলা এত হ্যাঁ হ্যাঁ এরকম থাকবে। 4.46 ইজ ইকুয়াল টু 5, এই জিনিসটা একটু বেশি দূরে হয়ে যায় মাহিন, বিকজ 4.46 কে রাউন্ড আপ করলে পরে আমাদের, আচ্ছা না এটাও আসে, এটাও সমস্যা না, যে আমাদের অলওয়েজ ব্যাপারটা দেখবা যে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে যখন নাকি যে ভ্যালুটা শো করতেছো ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে ওটাকে রাউন্ড আপ করলে পরে ওটার সাথে মিলে নাকি, বুঝতে পারছো? শো দ্যাট এর ম্যাথে আমাদের অলওয়েজ এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। ওকে,
আমরা আসবো শো দ্যাটের ম্যাথ গুলো তো তোমাদের যে যে প্রবলেম গুলি আছে ওগুলো নিয়ে দেখবো। আচ্ছা, আফিফের কোশ্চেন নাম্বার 24B2 ক্লিয়ার হয়েছে, এখন 25 এর প্রবলেম। 25 এ কি প্রবলেম? 25 এর বি এন্ড সি। আচ্ছা, 25 এর বি এন্ড সি তে কি বলছে? The tugboat is moving through water due west. So west এ যাচ্ছে at a speed of এত। আচ্ছা, there is a water current of এত due south. So তাহলে বোটের ভেলোসিটি হলো ডিউ ওয়েস্ট, আর সাউথের দিকে একটা কি হইতেছে স্রোত যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা, ভেক্টর ডায়াগ্রামে যদি এরকম প্রবলেম থাকে, দেখো ভেক্টর ডায়াগ্রাম গুলো কি করে আঁকতে হয়। তুমি কি করবা, এখানের মধ্যে সাইজ এরকম কম্পেয়ার করবা, যে তোমার এখানে যেটা কত আছে দেখি, এটা কি 1 সেন্টিমিটার ইচ স্কোয়ার আছে নাকি? এক্স্যাক্টলি 1 সেন্টিমিটার আছে। ওকে, তো তাহলে এখানের জন্য দেখো আমরা কি করব, কাজটা আমাদের ভেক্টর ডায়াগ্রাম মানে হলো তোমার একটা স্কেল ডায়াগ্রাম, বুঝতে পারছো আফিফ? এখানের মধ্যে কাজটা কি করবা, তোমার ভেলোসিটির দুইটা ডিরেকশন বলছে, কোনটা কোনটা, একটা হলো ওয়েস্টের দিকে, একটা হলো সাউথের দিকে। সো তাহলে তুমি কি করবা, ওই দুইটা ড্র করবা। অলরাইট, যে এখানের জন্য তুমি কি করতেছো দেখো, ইউ উইল টেক সামথিং লাইক দিস, যে এদিকে তো নর্থ দিছে, তো তাহলে তোমার সাউথের দিকে ওয়েস্টের দিকে কত, ওয়েস্টের দিকে 2.6, মনে করো এই 1 তো তাহলে আমরা মনে করো যে 4 ঘরে ধরলাম 1, সো 1 সেন্টিমিটারে 0.25 কিলোমিটার পার আওয়ার। ওকে, যে আমরা এরকম ভাবে একটা স্কেল ধরতেছি, যে স্কেল ধরে আমরা কি করব, আমাদের ডায়াগ্রামটা ড্র করব। তো দেখো আমরা 4টা ডিভিশনে, ঠিক আছে, আমরা এই যে 4টা স্কোয়ার নিয়ে কত ড্র করলাম, 1 কিলোমিটার পার আওয়ার ড্র করব। সো তার মানে একটা স্কোয়ারে কত, একটা স্কোয়ার মানে হলো 1 সেন্টিমিটার হয়, বুঝছো? মাপ দিয়ে দেখতে পারো তোমার খাতায়, যে তোমার বুকলেটে তোমার একটা স্কোয়ারের লেন্থ আসে কত, 1 সেন্টিমিটার। ওকে, তো তাহলে এই 3, তো তাহলে 2.6টা কোথায় হবে, 1 সেন্টিমিটারে যদি 0.25 কিলোমিটার পার আওয়ার হয়, তো তাহলে তুমি দেখো তো 2.5 কিলোমিটার পার আওয়ার কতগুলা স্কোয়ারে হয়, যে এটা 0.25 কিলোমিটার পার আওয়ার ইন 1 সেন্টিমিটার। তো তাহলে 2.6 কিলোমিটার পার আওয়ার কত সেন্টিমিটারে হচ্ছে দেখো তো, 1 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 2.6, নাকি কত আসে? 10.4। B2টা মার্কস স্কিমের সাথে মিলে না কেন? মার্কস স্কিমে কি লেখা রাফিন? ভাইয়া এটাই বলতাম, মিলে না কেন জানি। -3.57 আসে। ও আচ্ছা, এখানে তো লিফটটা তো অ্যাঙ্গেলে আছে, সরি, লিফটটা পুরাটা ভার্টিক্যাল ধরছে, ভার্টিক্যাল না। তো এখানের জন্য আমাদের কি করবে দেখো, যে তোমার ফোর্স গুলি কি কি, লিফট এন্ড ওয়েট, ভালো কথা। ফোর্স গুলি হলো লিফট আর ওয়েট। তো লিফটটা তো একটা অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে,
এখানে মধ্যে দেখো ওয়েট তোমার এই দিকে আছে w cos 20 পর আমরা লিফটটাকে কম্পোনেন্টে যদি ডিভাইড করি দাঁড়াও। এই হলো তোমার ওয়েট। এখন লিফটটাকে যদি কম্পোনেন্টে ডিভাইড করো, তো এইটা যদি 20 হয় তো তাহলে এইটা কত হবে রাফিন? দাঁড়াও আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি 1 মিনিট। অ্যান্সার কত দাও রাফিন? 3.57 অ্যাসেলারেশন। ওকে, সো অ্যাসেলারেশন যদি 3.57 আসে, সো লেটস সি তোমার লিফট হলো 0.66 আর অ্যাঙ্গেলটা হলো তোমার 20 ডিগ্রি। ওকে, তো এখন এখানে মধ্যে দেখো যে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ লিফট কত? এই অ্যাঙ্গেলটা যদি 20 হয় তো তাহলে L cos 20 তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ লিফট। আর তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ লিফটটা কি করবে? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ লিফটটা তোমার রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করবে নাকি? যে এখানে মধ্যে অলরেডি বলে দিছে যে সে কি করতেছে আফিফ, একটা কনস্ট্যান্ট হাইটে থাকতেছে, তো তার মানে ভার্টিক্যালি সে কি অ্যাসেলারেট করবে বলতো? একটা অবজেক্ট যদি কি থাকে, কনস্ট্যান্ট হাইটে থাকে, সো তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে তার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, সো তাহলে লিফটের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটকে ব্যালেন্স করবে, সো তাহলে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করবে তাহলে কে? লিফটের হরাইজন্টাল কম্পোনেন্ট। তো এখন লিফটের হরাইজন্টাল কম্পোনেন্ট কি? L sin 20। তো L sin 20 is equal to MA। L কত? 0.66। sin 20 is equal to 0.063 into acceleration। তো এটা করলে পরে কত আসে? 0.66 into sin 20 divided by 0.063। পার্টিকেলটা কস কেন হলো? এই যে এখানে মধ্যে দেখো এইটা যদি 20 হয়, ওয়েট কে যদি এরকম নিতাম তো এটা কত হইতো? 20 হইতো না? তো এখন জি দেখো তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হয় না এই দুটো? বুঝছি। ওকে, সো তাহলে the resultant force is the horizontal component of, wow কি হলো, দাঁড়াও এক মিনিট, মেসেঞ্জার মিউট করার পরে এমনি মেসেজ আসলো, দাঁড়াও। আচ্ছা, এই মিটিং এর এমনিতেও 1 মিনিটের মতো আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখাইতেছে। এটা তো বুঝতে পারছো আফিফ? এখন অ্যান্সার মিলছে না যে L sin 20 is equal to MA। সো তাহলে পরে কি নেগেটিভ 3.57, নেগেটিভ 3.57 আসছে এর জন্য। দেখো নেগেটিভ 3.57 কেন? ডিরেকশন অফ মোশন কোন দিকে দেখাইছে?
ডিরেকশন অফ মুভমেন্ট হলো টুয়ার্ডস লেফট, কিন্তু লিফটের হরাইজন্টাল কম্পোনেন্টটা কোন দিকে কাজ করতেছে? রাইটে কাজ করতেছে না? সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি? ডিরেকশন অফ মুভমেন্টের অপোজিটে। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা হবে নেগেটিভ, এর জন্য অ্যাসেলারেশনটাকে নেগেটিভ লিখছে। বুঝতে পারছো? রাফিনার ক্লিয়ার হয়েছে এটা? ওকে, সো নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিগুলো দেখাইতেছে। ওকে, তো আফিফের এটার মধ্যে প্রবলেম ছিল। সো এই জিনিসটা আমরা দেখি যে 2.6 কিলোমিটার পার আওয়ার রিপ্রেজেন্ট করতে কয়টা স্কোয়ার লাগবে? তো 10.4টা স্কোয়ার। সো তাহলে দিস এখানে হবে 2.6। তো তাহলে দেখো, সো ফার্স্টে কি করবা, এই তুমি একটা অ্যারো ড্র করলে এটা কত রিপ্রেজেন্ট করতেছে আফিফ? 2.6 কিলোমিটার পার আওয়ার। ওকে, যে তুমি এখানের মধ্যে স্কেলটা লিখে রাখো আলাদা করে, যে 1 সেন্টিমিটারে 0.25 কিলোমিটার পার আওয়ার। সো তাহলে 2.6 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস হুইচ ডিরেকশন আফিফ? টুয়ার্ডস ওয়েস্ট। তো এই রেড অ্যারোটা যে ড্র করছে এটা বুঝতে পারছো কি করলাম? জি ভাইয়া। ওকে, আর সাউথের দিকে একটা কারেন্ট আছে কত? 0.9 কিলোমিটার পার আওয়ার। তাহলে 0.9 কিলোমিটার পার আওয়ারের জন্য কয়টা স্কোয়ার লাগবে দেখো তো? 3.6টা। তো তাহলে একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার, চার নম্বর 3.6। এখানে হলো 1, এটা 1, 2, তো এই হলো 0.9। তো তাহলে এই তোমার কারেন্ট ডিরেকশন কোন দিকে? সাউথে। কত? 0.9। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে অ্যাঙ্গেল দেওয়া থাকলে পরে তো তখন এরকম প্যারালেলোগ্রাম ড্র করবা, আর না হলে পরে এরকম রেক্টেঙ্গেল ভাবে ড্র করলে পরে হবে। বুঝতে পারছো? তো এখন দেখো আমাদের দুইটা যে ভেলোসিটি, ঠিক আছে, কত কত? 2.6 কিলোমিটার পার আওয়ার আর সরি 0.9 কিলোমিটার পার আওয়ার। তো তাহলে এই জিনিসটা এখন আমরা কি করব? আমাদের প্যারালেলোগ্রামটা ড্র করব। তো তাহলে আমাদের প্যারালেলোগ্রামটা দেখতে কেমন হয় দেখো। তো তাহলে এটা আমাদের প্যারালেলোগ্রাম। তো তাহলে রেজাল্টেন্ট কোনটা হবে? এইটা হবে না আমাদের রেজাল্টেন্ট নাকি আফিফ? না, ইঞ্চটা আমাদের স্ট্যান্ডার্ড না, বুঝছো তাজওয়ার? আমাদের স্ট্যান্ডার্ড হলো সেন্টিমিটার, মিটার, মিলিমিটার এইসব। ইঞ্চ, মাইল, ইয়ার্ড ওগুলি আমেরিকানদের জন্য। ওকে, তো তাহলে আমরা এখন রেজাল্টেন্টটা বের করব কত আসে। তো রেজাল্টেন্টটা ফার্স্টে ড্র করি। So this is the resultant.
তো এখন রেজাল্টেন্টের লেন্থটা কত আসে মেপে দেখো তো। আমি যেটা ড্র করলাম তুমি নিজে তোমার বুকলেটের মধ্যে এটা ড্র করো, দেন দেখো যে এই রেজাল্টেন্ট ভেলোসিটির লেন্থটা কত আসে। আমার কাছে এটা আসতেছে 15.2 এর কি বলে 11.2 সেন্টিমিটার আসে। তো 11.2 সেন্টিমিটার মানে কত ভেলোসিটি এটা বলতে পারবা না? যে আমরা তো স্কেল অলরেডি জানি যে 1 সেন্টিমিটারে 0.25, তো তাহলে 11.2 সেন্টিমিটারে কত? 2.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2.8 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার কত এটার রাফিন? ভাইয়া 2.8 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে পরে এটা মিলে গেছে। তো বুঝতে পারছো এখন যে তোমাকে দুইটা ভেলোসিটি দিয়ে দিচ্ছে, তো এই দুইটা ভেলোসিটি দিয়ে তুমি কি করবা? রেজাল্টেন্ট ভেলোসিটিটা বের করবা। তো পিথাগোরাস দিয়েও করতে পারো, চেক করতে পারো পিথাগোরাস দিয়ে, বিকজ বলছে যে এই যে ভেক্টর ডায়াগ্রাম টু স্কেল, ঠিক আছে? তারা 1 মিনিট, একটা কল আসছে। ওকে, তো তাহলে বি তে প্রবলেম ছিল এন্ড সি তেও প্রবলেম ছিল। তো এখন সি নাম্বারটা দেখো। সি নাম্বারটা অ্যাকচুয়ালি রিলেটিভলি ইজিয়ার। কিভাবে খেয়াল করো। First of all, not all of the iceberg is visible above the surface of the water. So আইসবার্গের একটা সিগনিফিক্যান্ট পোরশন পানির নিচে থাকে, আর জাস্ট এতটুকু পোরশন কি থাকে? পানির উপরে। সো পানির উপরে যতটুকু আইস আছে, ওই আইসটা কি ওয়াটার ডিসপ্লেসমেন্টের কাজে আসতেছে বলতো? বা ওই ভলিউম অফ আইস কি ওয়াটারকে ডিসপ্লেস করতেছে আফিফ? না ভাইয়া। আচ্ছা, তো তাহলে সে যদি ওয়াটারকে ডিসপ্লেস না করে থাকে, তো এখন ব্যাপারটা দেখো। জিনিসটা হলো এরকম, এই যে আমি যে আউটলাইনটা ড্র করতেছি এটা একটু ফলো করো। এই যে এতটুকু ভলিউম অফ আইস ইজ আন্ডার ওয়াটার, নাকি? এন্ড এতটুকু ভলিউম অফ আইস কি করতেছে? পানিকে ডিসপ্লেস করতেছে। বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, আর এন্ড এই আউটলাইনটা কি? দিস ইজ দ্য টোটাল ভলিউম অফ দ্য আইস বার্গ। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো। আইসবার্গটা কি করতেছে? ফ্লোট করতেছে। এখন যে কোনো কিছু ফ্লোট করার জন্য হোয়াট নিডস টু হ্যাপেন? দ্য ওয়েট মাস্ট বি ব্যালেন্সড বাই দ্য আপথ্রাস্ট, তাই না? ওয়েট অফ iceberg is equal to upthrust. এখন আইসবার্গের ওয়েট কত? mg। আর আপথ্রাস্টটা কি হবে? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু g। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। এখন আইসের ম্যাসটা কেমন লেখা যায়? ডেনসিটি অফ আইস ইনটু ভলিউম অফ আইস ইনটু g। হ্যাঁ। তো এখন দেখো তো, তো ভলিউম অফ আইস কোনটা? যে গ্রিন কালার দিয়ে যে আউটলাইনটা দিছে পুরাটা, যে দা হোল ভলিউম অফ দা আইস হলো এইটা। আর ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড কোনটা? যতটুকু আইসবার্গ কোথায় আছে? পানির নিচে আছে, নাকি? জি ভাইয়া। ওকে,
তো এখন আমাদেরকে শো করতে বলছে কি, কোশ্চেনটা দেখো তো, শো দ্যাট the proportion of the volume of the iceberg that is beneath the surface of the water is about এত। সো তার মানে আইসবার্গ যতটুকু পানির নিচে আছে with respect to what, with respect to the total volume of ice, মানে ব্যাপারটা এরকম যে জি জি কাটা, ফার্স্ট এটা কাটাকাটি করে দেই। নাও দেখো, volume of fluid displaced by volume of ice is equal to density of ice divided by density of fluid, মানে সি ওয়াটার বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে কি বের করতেছে খেয়াল করো, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড মানে কি, the volume of ice that is beneath the surface of the water, তাই না? জি ভাইয়া। তো তাহলে ভলিউম অফ, সরি, ভলিউম অফ আইস beneath the water surface divided by total volume of ice, এই রেশিওটাই বা এই ভ্যালুটাই আমাদের বের করতে বলছে। তো আইসের ডেনসিটি কত দেখো 920, আর সি ওয়াটারের ডেনসিটি কত, যে ফ্লুইডের ডেনসিটি কত 1030। তো তাহলে এটা কত আসে, 0.8 সামথিং আসে না, কত আসে দেখো তো, জিরো পয়েন্ট এইট 0.89। নাইন। তো তাহলে এটা শো হয়ে গেল না? জি ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে। এরপরে যেন কোনটায় প্রবলেম ছিল একটু লিস্টটা আরেকবার দিও, নতুন মিটিং ওখানে চ্যাটের লিস্টটা চলে গেছে। আর এখানে মাহিন, তোমার বুঝছি আমি, তোমার কম্পোনেন্টে এন্ড এই মোশনের ম্যাথ গুলাতে প্রবলেম হয়, তোমার ম্যাথসে আর একটু স্ট্রং হওয়া লাগবে। তোমাদের M1 এ কেন শুরু করতেছে না, M1 কোথায় করতেছো মাহিন? M1 এর মাত্র কম্পোনেন্ট স্টার্ট করছে। কম্পোনেন্ট স্টার্ট করছে, আচ্ছা। সো M1 এর উপরে আরো পড়লে, বিকজ M1 এর ওখানে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আরো বেশি, তো তাহলে আরো তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বিকজ ফিজিক্স ইউনিট 1 এর সাথে সাইমালটেনিয়াসলি M1 করে ফেলতে হয়, তাহলে হয়ে যায় আর কি। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 25 এর প্রবলেম শেষ। তো কোশ্চেন নাম্বার 26, 27, 28 এইগুলাতে কারো কোনো কনফিউশন আছে? Twenty-six, 27, 28, 27A3, আচ্ছা। So 27 এর A3 কি বলতেছে, transferring a mass M from the hanging masses and adding it to the trolley means that the total mass being accelerated remains constant. State why total mass being accelerated should remain constant, because আমাদের কি থাকা লাগবে এখানে বলো তো তাজওয়ার, একটা ভেরিয়েবলকে তো অ্যাটলিস্ট কন্ট্রোল থাকা রাখবে নাকি? কন্ট্রোলড ভেরিয়েবল রাখি না আমরা, যে যাকে অলওয়েজ কনস্ট্যান্ট রাখি। যে আমাদের এক্সপেরিমেন্টটা কি আসলে বলতো, যে আমরা ম্যাস অ্যাড করব এন্ড এই ম্যাসের সাথে অ্যাসেলারেশনটা কিভাবে চেঞ্জ হয়, এক্স্যাক্টলি এফ এন্ড এর রিলেশন নিয়ে কাজ করতেছি। সো তাহলে থার্ড পার্টি যে অ্যাসেলার কি বলে ম্যাস, ওই ম্যাসটাকে কি রাখা লাগবে, কনস্ট্যান্ট রাখা লাগবে। সো তাহলে টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেমকে ফিক্সড রাখতেছে, বুঝতে পারলা? সো এখানের মধ্যে বলবো কি, এক্স্যাক্টলি এটাই অ্যান্সার, যে আমাদের ম্যাসটাকে যেন কি থাকে, ম্যাসটা যেন কনস্ট্যান্ট থাকে, বিকজ ম্যাস ইজ দা কন্ট্রোল ভেরিয়েবল, এরকম। ওকে, আচ্ছা। কোশ্চেন নাম্বার 29 এর সি তে প্রবলেম নাকি, দেখি। ওকে, 29 এর সি 30,
29 এর সি তে দেখ কি হয়েছে, the graph shows how the forces acting between two atoms consists of repulsive force and attractive force. তো দুইটা অ্যাটমের মধ্যে যে ফোর্স কাজ করে এই ফোর্সটা একটু উইয়ার্ড টাইপের, বেশি কাছে আসলেও বেড়ে যায়, বেশি দূরে গেলেও বেড়ে যায়, বুঝতে পারছো? তো তাহলে এখানের জন্য কয়েকটা ব্যাপার একটু নোটিস করি, আমাদেরকে গ্রাফটাই এক্সপ্লেইন করতে বলবে নিচে, ঠিক আছে? তো গ্রাফটা নিয়ে তোমাদেরকে একটু বলি, দেখো হ্যাঁ 29টা এটা পরে করতে বলছিলাম, এখন তো আমরা অলরেডি ইয়াতে চলে আসছি, বুঝছো? স্ট্রেস স্ট্রেইনের ইয়াতে চলে আসছি, সো এখন এই জিনিসটা করে ফেলা যায়, অলরেডি পড়ে ফেলা হয়েছে না এটা, আচ্ছা বুঝছি। বুঝছো? আচ্ছা, সো 29 এর এমনিতে এ বি এগুলাতে কোনো কনফিউশন আছে শারিয়ারে? হ্যাঁ স্যার আবার করতে হবে। আচ্ছা, এটা তেমন কঠিন কিছু না, আচ্ছা আমি করাই দেই, কোশ্চেন নাম্বার 29টা তোমাদেরকে পুরোটা করাই দেই। আচ্ছা কি বলতেছে দেখো, the forces between two atoms in a molecule of hydrogen can be modeled using a spring, কেমন? when in equilibrium the nuclei are separated by 1.12 times the diameter of the atom. so তাহলে ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, তখন তাদের মধ্যে কোনো টেনশন বা কম্প্রেসিভ ফোর্স নাই। now see what happens when the atoms are squashed together by a force. তো কাছাকাছি আনলে কি হবে, নিউক্লিয়াস গুলি বেশি কাছে চলে আসে না, তো নিউক্লিয়াস গুলি বেশি কাছে চলে আসলে তখন they will do what, they will repel each other, or এখানের মধ্যে এটাকে স্প্রিং হিসেবে মডেল করছে, যে যখন নাকি কাছে আনবে তো তখন স্প্রিংটা কম্প্রেস হয়ে যায়, তো কম্প্রেস হলে সে আগের জায়গায় যাওয়ার জন্য এই বাইরের দিকে ফোর্স এক্সার্ট করবে আর কি, বুঝতে পারছো? এই যে the spring is under compression, okay? when the force F acts on the atoms, the separation between the nuclei becomes equal to the diameter of the atom. তো আগে সেপারেশন ছিল বা আগে তারা 1.12 টাইমস দ্য ডায়ামিটার অফ দ্য অ্যাটম দূরে ছিল, এখন কতটুকু দূরে আছে, জাস্ট ডায়ামিটার সমান ডিসটেন্স। তো তাহলে কতটুকু কম্প্রেস হয়েছে এটা বের করতে পারবো না, কতটুকু কম্প্রেস হয়েছে ওই জিনিসটা আমরা বের করতে পারবো। তো এখন এখানের মধ্যে বলছে কি যে ক্যালকুলেট দ্য ফোর্স এফ, স্প্রিং কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন হলো এত, সো হাইড্রোজেনের স্প্রিং কনস্ট্যান্ট বলে দিছে এন্ড বলছে ডায়ামিটার অফ দ্য অ্যাটম ইজ দিস। তো ইনিশিয়াল লেন্থ কত ছিল, 1.12 টাইমস দ্য ডায়ামিটার, তো 1.12 টাইমস দিস। ফাইনাল লেন্থ কত শারিয়ার, জাস্ট ডায়ামিটারের সমান, তাই না? সো চেঞ্জ ইন লেন্থ কত হবে, 1.12 times 1.06 times 10 to the power minus 10 minus 1.06 times 10 to the power minus 10, কত আসে? We have 1.272 into 10 to the power minus 11. 1.272 into 10 to the power minus 11 মিটার। তো এখন এটা হলো চেঞ্জ ইন লেন্থ। সো এখন আমরা কি জানি F ইকুয়াল টু K ডেল্টা X, তো K দিয়ে দিছে 1130 আর ডেল্টা X আমরা মাত্র বের করলাম, তো এখন এখানে থেকে ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব, রাইট? তো এখন এখানে থেকে ফোর্সের ভ্যালুটা আসে 1.43736 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 8 নিউটন, কিন্তু আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে, 3, সো ফাইনাল অ্যানসার আমরা 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখবো। সো 1.44 টাইমস 10 to the power minus 8 Newton. So 1.44 times 10 to the power minus 8 Newton. বুঝতে পারছো এ নাম্বার? জি ভাইয়া। ওকে, সো এ নাম্বার গেল এইটা। বি নাম্বারে কি বলতেছে আমরা যে দেখি।
A student carries out an experiment to model the forces between the atoms. So a varying force is applied at the end of the spring. The student measures the length of the spring and calculates the extension for each force applied. যে প্রতিবার ফোর্স অ্যাপ্লাই করে করে কতটুকু এক্সটেন্ড করলো এটা সে চেক করতেছে। তো এখন the student plots the following graph. তো এখন দেখো y axis এ এক্সটেনশন, তো পজিটিভ মানে কি, পজিটিভ এক্সটেনশন মানে সে সাইজে বড় হচ্ছে, আর নেগেটিভ এক্সটেনশন মানে কি বোঝাচ্ছে, কম্প্রেশন হবে নাকি। জি ভাইয়া। ওরকম সেম ওয়েতে পজিটিভ ফোর্স মানে হলো টেনসাইল ফোর্স, আর নেগেটিভ ফোর্স মানে কি, কম্প্রেসিভ ফোর্স। অলরাইট, সো এখন এখানে বলতেছে এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ। তো গ্রাফের শেপটা কেমন দেখো তো, তোমার স্প্রিংটা কি করতেছে, অ্যাপ্রক্সিমেটলি এত ফোর্স থেকে এত ফোর্স পর্যন্ত, এই যে দুইটা যে এক্স ড্র করলাম, এই দুইটা পয়েন্ট পর্যন্ত গ্রাফটা কি আছে, লিনিয়ার আছে না, এন্ড অরিজিন দিয়ে পাস করতেছে। সো তার মানে এতটুকু জায়গা পর্যন্ত দ্য স্প্রিং ইজ ওবেইং হোয়াট, হুকস ল নাকি, যে ফোর্স এন্ড এক্সটেনশন কি আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে। তো এটা হলো ফার্স্ট একটা ব্যাপার। এখন দেখো যে এক্সটেনশনের সময় সে গ্রেটার ফোর্সেও, যে আপ টু অ্যাপ্রক্সিমেটলি 1.4 নিউটন সে কি করতেছে, হুকস ল ওবে করতেছে, কিন্তু কম্প্রেশনে সে জাস্ট 0.6 নিউটনে, যে নেগেটিভ 0.6 নিউটনে সে কি দেখানো শুরু করছে, হুকস ল ডিসঅবে করা শুরু করছে, আর ওখানে মধ্যে কি বলা যায় যে প্লাস্টিক ডিফরমেশন শুরু করছে। বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে দেখো তুমি ফোর্স, যে নেগেটিভ ফোর্স, তুমি 0.9 থেকে শুরু করে, যে নেগেটিভ ফোর্স 0.9 থেকে শুরু করে যতই বাড়াও না কেন, মানে কি নেগেটিভ বাড়াচ্ছ মানে বেশি করে কম্প্রেস করতেছো। সো বেশি করে কম্প্রেস করতে সময় দেখো তো কি হচ্ছে, তোমার ফোর্স 0.9 এর জন্য যতটুকু কম্প্রেশন হয়েছে, 1.25 এর জন্য ওইটা, 1.5 এর জন্য ওইটা, 2 এর জন্য ওইটা। তো তার মানে কি, তার ম্যাক্সিমাম একটা কম্প্রেশনের লিমিট আছে, যে সে 4 সেন্টিমিটারের বেশি কি হতে পারে না, কম্প্রেস হইতে পারে না। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেন আবার উল্টা উল্টা কথাটা এখানে বলা যায়, কি বলা যায়, যে when a force of এত, সেটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে, 1.6। সো 1.6 নিউটন ফোর্সের সময় যে এক্সটেনশন, দেন এক্সটেনশনটা কি হইতেছে, ইনফিনিটলি বাড়তেছে। তো তার মানে তখন কি হয়েছে, ম্যাটেরিয়ালটা সেম ফোর্সের জন্য ওখানে মধ্যে কি দেখাচ্ছে, অনেক বড় একটা এক্সটেনশন দেখাচ্ছে, আর এক্সটেনশনটা ওই ফোর্সের জন্য কন্টিনিউয়াসলি জাস্ট বাড়তেই আছে। বুঝতে পারছো? তো এখানের জন্য আমাদের মার্ক স্কিমের পয়েন্টগুলো কি কি ছিল, কন্টিনিউয়াসলি বাড়তেছে কিভাবে এটা বুঝলা কি করে? এই যে এখানের মধ্যে দেখো গ্রাফটা একদম ভার্টিক্যাল হয়ে গেছে না, গ্রাফটা ভার্টিক্যাল হয়ে যাওয়া মানে কি, যে ফর দ্য সেম ফোর্স, এই যে 1.6 ফোর্সের জন্য তোমার এক্সটেনশন এত, 1.6 ফোর্সের জন্য এক্সটেনশন আবার বাড়লো, বাড়তেছে ভাইয়া। তো তাহলে ওই জিনিসটা। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। তো এখানের জন্য মার্ক স্কিম পয়েন্টগুলো কি কি আছে বলো তো একটু আফিফ, তোমার তো B1 এ কোনো প্রবলেম নাই, সো তাহলে এটার ইয়েতে কি বলছে, অ্যানসারে দেখো তো। আফিফ কে আসো? ওকে, চলো মার্ক স্কিমটা বের করি। তারপরে মার্ক স্কিম দেখে করে নেবো ভাই, সমস্যা নেই। তারপর আফিফেরটাও দেখানো লাগবে।
Okay, force এর কত নাম্বার 29 For positive force or extension, the spring is in tension. আর for negative force, সে কিসে আছে? কম্প্রেশনে আছে। তো এত ফোর্স যে নেগেটিভ 0.7 থেকে পজিটিভ 1.5 পর্যন্ত হুড ফ্লো বে করতেছে। 1.5 যে পজিটিভ 1.5 থেকে সে কি হয়েছে? ইলাস্টিক লিমিট রিচ করছে, আর সে ওই যে কন্টিনিউয়াসলি এক্সটেন্ড করা শুরু করছে ওই জিনিসটা। or at minus 0.9 the spring is fully compressed because তখন কি হয়েছে? সে আর ফার্দার কম্প্রেশন দেখাচ্ছে না, তাই না? যে ম্যাক্সিমাম কম্প্রেশন জি হলো ভাইয়া। কত? 4 সেন্টিমিটার। তো তাহলে এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো তিনটা পয়েন্ট লিখলেই হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই গ্রাফ থেকে বললে সবসময় তো ভ্যালু সেট করব। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখি কি বলতেছে। ঠিক আছে হাফিজ, সমস্যা নাই। এরপরে তোমার use the graph to calculate the spring constant. এখন এখানে মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেই, যারা যারা আসো কেয়ারফুলি খেয়াল করো যেই কাজটা করা লাগবে, যে whenever you are asked to determine the gradient from a graph, তোমাদের কি কাজ করা লাগবে খেয়াল করে দেখো। এইটা না করলে পরে তোমাদের মার্কস কাটা যাওয়ার অনেক বড় একটা রিস্ক থাকবে। সো হোয়াট ইউ নিড টু ডু, খেয়াল করো। তোমাদের গ্রাফের কি করা লাগবে? লিনিয়ার পোর্শন থেকে গ্রেডিয়েন্ট নিতে হবে, তাই না আরাফাত? গ্রাফের লিনিয়ার পোর্শন থেকে আমরা গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের করব, এন্ড যত বড় ট্রায়াঙ্গেল পসিবল তত বড় ট্রায়াঙ্গেল কনসিডারেশনে নিব। ট্রায়াঙ্গেল বলতে ব্যাপারটা এটা বুঝাচ্ছি। দেখো তুমি কোন ট্রায়াঙ্গেলটাকে কনসিডারেশনে নিচ্ছ ওই জিনিসটা তোমার গ্রাফের মধ্যে দেখানো লাগবে। যদি তুমি এটা না দেখাও তো তাহলে পরে তোমার মার্কস কাটা যাওয়ার অনেক বড় একটা রিস্কে থাকবা। সো এই যে আমি এই যে ব্রোকেন লাইন দিয়ে ট্যানজেন্ট ড্র করতে সময় এটা তোমার কোন ভ্যালুর জন্য ট্যানজেন্ট বের করবে ওইটার উপর ডিপেন্ড করে। যে মনে করো তোমাকে একটা সার্টেন ভ্যালু বলে দিল যে এই ভ্যালুতে গ্রেডিয়েন্ট কত, সো ওই ভ্যালুর সময় গ্রাফটাকে জাস্ট টাচ করে যায় এরকম একটা লাইন আঁকবে। ট্যানজেন্ট যত মন চায় তত বড় নাও, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তো এখন এই যে আমি ব্রোকেন লাইন দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ডিনোট করলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই ব্রোকেন লাইন দিয়ে আমি কি শো করে দিচ্ছি? আমি দেখাচ্ছি যে দেখো আমি গ্রাফ থেকে রিডিংটা নিচ্ছি। ওকে, এই ট্রায়াঙ্গেলটা ড্র করে আমি দেখাই দিলাম যে গ্রাফ থেকে আমি রিডিংটা নিচ্ছি, এন্ড এখানের মধ্যে রিডিংটা কত তোমার? আচ্ছা ভাইয়া, পুরা বলো। লিনিয়ার পোর্শনটা না নিলে কি প্রবলেম হবে? লিনিয়ার পোর্শনেই তো আমাদের ইয়েটা কনস্ট্যান্ট থাকে, আর না হলে পরে ম্যাটেরিয়ালের শেপ চেঞ্জ হয়ে যাবে না? না ভাই, মানে পুরাটা নিলাম না, শুধু মনে করো তোমার ইয়েটা কম্প্রেশনটা নিলাম বা শুধু তোমার ওই তো, টেনসাইলটা নিলাম এরকম। তোমার যত বড় ট্রায়াঙ্গেল নিবা তত তোমার আনসার্টেনটি নামের একটা জিনিস কম হবে। ওই ও আনসার্টেনটি আচ্ছা। নিয়ে আমরা ইউনিট 3 তে পড়বো, বাট এখন থেকে আমরা জিনিসটা প্র্যাকটিস করে রাখতেছি তাহলে যেন হঠাৎ করে আমাদের প্রবলেম না হয়। তো তাহলে এখানে এটা কত? এই ভ্যালুটা কত আসে? এটা হলো 0.75, 0.625, so minus 0.625, আর এখানে ফোর্স এর ভ্যালু কত? 2 আর 4 এর মধ্যে 4টা ডিভিশন, তো তার মানে এক ডিভিশনে কত? এক ডিভিশনে হলো 0.4, তাহলে এটা মাইনাস 2.4 মাইনাস 2.8 মাইনাস 3.2, তাহলে এটা কত হবে? এটা হলো 1 আর 5, 1.5 এর মধ্যে 10টা ডিভিশন, তার মানে এক ডিভিশনে 0.05, তো তাহলে এটা হবে
1.4, 6.8। এখন এখানের জন্য গ্রেডিয়েন্ট বের করতে পারবো না রাফিন? y2 minus y1 divided by x2 minus x1। তাহলে এখানের জন্য কত আসে? 6.8 minus 3.2 divided by 1.4 minus 0.625। এটা কত আসে? বের করি। 6.8 minus 3.2 1.4। ওকে, সো তাহলে এখানের জন্য গ্রেডিয়েন্টের ভ্যালুটা কত আসে? 4.93827 ডট 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 এরকম। এটা হলো নিউটন পার সেন্টিমিটার। আচ্ছা সরি, এটা তো ওয়াই অ্যাক্সিস এর তো এক্সটেনশন ছিল, তাহলে এটা সেন্টিমিটার পার নিউটন। তো গ্রেডিয়েন্ট কে 1 বাই অ্যানসার করলে কি পাবো? হ্যাঁ, ও তো পড়তো, ওর ইয়ে শেষ। ও এখন ওর বোনের বিয়ে, তাই দাওয়াত দিল, বুঝছো হাফিজ? এই সামনের বৃহস্পতিবার ওর বোনের বিয়ে, তো মা দাদা ওরা যাবে, তো যাইতে বললো আর কি। এটা আবার 1 বাই গ্রেডিয়েন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, 1 বাই গ্রেডিয়েন্ট করতে হবে। ধরো এটা ডিরেক্টলি ফোর্সের ডিফারেন্স ডিভাইডেড বাই ইয়ার ডিফারেন্স করে দেই। 6 পয়েন্ট ফোর্স কত? 1.4 মাইনাস 0.625। এটা হলো উপরে নিউটন, আর নিচে 6.8 মাইনাস 3.2। আর এখন এটাকে 100 দিয়ে ডিভাইড দিলাম, তো 100 দিয়ে ডিভাইড দিলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? হ্যাঁ, টেন্স তো ওগুলা আগে তাকে করতাম, ওগুলা আগের ব্যাপার। এখন তো এগুলা দিন নাই। 0.625 ডিভাইডেড বাই 6.8 প্লাস 3.2 বাই 100, তো 20.25 আসে নাকি? 20.3। অ্যান্সার কত দেখি? এই যে 20.3 নিউটন। বুঝতে পারছো? মিটারে নিলে পরে 20.3 নিউটন পার মিটার, আর ইয়েতে রাখলে পরে তো এটা সেন্টিমিটারে রাখলে পরে 0.2 আসবে আর কি। তো এখন মেইন যে প্রবলেমটা ছিল আফিফের, কোশ্চেন নাম্বার সি। তো কোশ্চেন নাম্বার সি এর একটু এখানে উপরে নাও ভাই, তুলে নি। গ্রাফের এই ট্রায়াঙ্গেল পোরশনটা, এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখবা সবাই, তাহলে যেন ভুল না হয়। হয়ে গেছে। ওকে, সো এখন সি নাম্বারে এই ট্রায়াঙ্গেলটা তোমাদেরকে বারবার নিতে বলতেছে কেন? বিকজ আমাদের নতুন যে আইএল স্পেসিফিকেশন তোমাদেরটা, তো এই সময় ট্রেনিং এ আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিছে যে এরপর থেকে ওরকম ট্রায়াঙ্গেল যে গ্রাফের থেকে যে সে আসলে গ্রেডিয়েন্ট নিতেছে নাকি, ওইটা অ্যাকচুয়ালি শো করার জন্য তার গ্রাফে ট্রায়াঙ্গেলটা শো করতে হবে, দেন বের করা লাগবে। যদি এটা না করে তো তাহলে সে ভাববে কি এক্স্যাক্টলি যে গ্রেডিয়েন্ট বের করতে বলা মানে তোমার অলওয়েজ ট্রায়াঙ্গেলটা শো করবা, বুঝছো? হ্যাঁ, এটা বলার কারণ কি আর কোনো ভাবে বের করা যায়? হ্যাঁ, আরো বের করা যায় না? যে তুমি ডিরেক্টলি মনে করো তোমাকে একটা টেবিল দিয়ে দিছিল, একটা টেবিল থেকে তুমি ডেটাগুলি নিয়ে গ্রাফ প্লট করলা। তো অনেকজন কি করে, অনেকজন তারা এই টেবিলের ভ্যালুগুলো নিয়ে, যে টেবিলের দুইটা ভ্যালু 2 সেটস অফ রিডিং নিয়ে দেন বের করে ফেললো।
তো এইভাবে করে করলে পরে আসলে ভুল যায়, ওর মেথডটা ঠিক না। কেন ঠিক না ওগুলো আমরা আসবো, যে বেস্ট ফিট লাইন বলতে কেমন কেমন কি হয় ওই জিনিসগুলো যখন দেখবো তখন আরো ডিটেলসে বলবো ইউনিট 3 এর জন্য। ওকে, ইউনিট ভাইয়া। 3 তে আমাদের অনেকগুলো জিনিস শিখার আছে নতুন। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো আফিফ, তোমার ডিসটেন্স যত কমতেছে, হ্যাঁ, ডিসটেন্স যত কমে তত কি হয়, দুইটা ফোর্স, দেখো ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, দুটোটাই কিন্তু কি হইতেছে, বাড়তেছে। যে when distance is decreasing তখন কি হচ্ছে, দেখো ডিসটেন্স যখন কমতেছে তখন অ্যাট্রাকটিভ ফোর্সও বাড়তেছে, রিপালসিভ ফোর্সও বাড়তেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো ডিসটেন্স যত কমে অ্যাট্রাকটিভ ফোর্সও বাড়ে, রিপালসিভ ফোর্সও বাড়ে, কিন্তু দেখো তো কার স্টিফনেসটা বেশি, এইটার স্টিফনেসটা বেশি আর অ্যাট্রাকটিভ ফোর্সের স্টিফনেসটা কি কম, তাই না? জি ভাইয়া। তো তাহলে স্টিফনেস দেখে বুঝলামটা কি, যে ডিসটেন্সের সাথে ফোর্সটা যে ভ্যারি করে, রিপালসিভ ফোর্সটা কি হয়, তাড়াতাড়ি ইনক্রিজ করে, আর অ্যাট্রাকটিভ ফোর্সটাও ইনক্রিজ করে কিন্তু লেস কুইকলি। বুঝতে পারলা, যে ডিসটেন্স কমলে রিপালসিভ ফোর্সও বাড়ে, অ্যাট্রাকটিভ ফোর্সও বাড়ে, কিন্তু রিপালসিভ ফোর্স তাড়াতাড়ি বাড়ে আর অ্যাট্রাকটিভ ফোর্স আস্তে আস্তে বাড়ে। তো এইটা একটা জিনিস গেল। দেন কি বলা যায়, দেখো যে তোমার ইকুইলিব্রিয়ামে, যে ইকুইলিব্রিয়াম পজিশন যে বলছো ওখানে দেখো রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স হলো সমান সমান, এই যে রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স হলো সমান সমান। বাট এর আগে কি হচ্ছে দেখো তো, এই যে এইখানের থেকে তোমার রিপালসিভ ফোর্স কত হয়ে গেছে, 0 হয়ে গেছে না? এই যে এই জায়গাটায় দেখো তো রিপালসিভ ফোর্স 0 না, গ্রিন কালার দিয়ে যে জায়গাটা শেড করলাম। জি ভাইয়া। তো তাহলে রিপালসিভ ফোর্সটা ওই জায়গাটায় 0, কিন্তু ওখানে কি অ্যাট্রাকটিভ ফোর্সটা 0 নাকি অ্যাট্রাকটিভ ফোর্সটা স্টিল কাজ করতেছে? কাজ করতেছে। So when the repulsive force becomes 0, still there is an attractive force. যে ডিসটেন্স যত বাড়াইতেছি ফোর্সের ভ্যালু তত কমে, কিন্তু রিপালসিভ ফোর্স তাড়াতাড়ি কমে যায় আর অ্যাট্রাকটিভ ফোর্স আস্তে আস্তে কমে। তো তাহলে এখানে থেকে যদি আমরা দেখি, so when pushed together the repulsive force is the greater force, যে যখন কাছে আনে তো তখন বেশি রিপেল করে, because the repulsive graph is steeper. আর when pulled apart তো তখন কি রিপালসিভ ফোর্স 0 কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স ইজ স্টিল প্রেজেন্ট। বুঝতে পারলা? আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, জি নেক্সট ভাইয়া। টাই জয়েন করো, ওখানে বলতেছি। হ্যাঁ, মিটিং এর টাইম তাড়াতাড়ি শেষ হচ্ছে না, আজকে এক্সপ্লেনেশন বেশি বেশি করে দেওয়া হচ্ছে এর জন্য। বুঝতে পারছো? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 29 এ যে প্রবলেমটা ছিল ওটা ক্লিয়ার। দেন কোশ্চেন নাম্বার 30 এরও সি তে প্রবলেম ছিল, তাই না আফিফে? জি ভাইয়া। নাম্বার 30 সি, দেখো কি বলে। Whilst carrying out the stacked coin experiment, the students sometimes observed that the flipped coin did not stop but changed its direction of travel. Suggest a reason for this observation. So তাহলে কি হয়েছে, the coin that was flipped changes its direction, এই জিনিসটা কেন? হ্যাঁ, রেকর্ডিং এ ছিল, এগুলো অনেকগুলো কোশ্চেনের রেকর্ডিং এ থাকার কথা, সমস্যা নাই। এটা যেহেতু একটা ছোট প্রবলেম তো এই জিনিসটা আমরা বলে দেই, যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে তোমার স্ট্যাকড কয়েন গুলাকে যদি একটা কি করে অ্যাঙ্গেলে হিট করে, ঠিক আছে, স্ট্যাক করা কয়েন গুলাকে যদি একটা অ্যাঙ্গেলে হিট করে, সো তখন হোয়াট উইল হ্যাপেন, এই বটম অফ দা স্ট্যাক থেকে একটা কয়েনকে অ্যাঙ্গেলে বের করবে, আর ফ্লিক করা কয়েনটা নিজে কি হবে, অ্যাঙ্গেলে সাইড হয়ে যাবে। এই জিনিসগুলো তো তোমরা পেন ফাইট খেলতা না পিচ্চি কালে? পেন ফাইট খেলতাম, দেন এরকম ক্যারম, ক্যারম যারা খেলো বা জীবনে একবার হলেও তো খেলছো, তো ক্যারম খেলতে সময় আমাদের এমন হয় না
যে মনে করো তুমি ওই কলা গাছ খেলায় পিচ্চিরা এরকম মাঝে দিয়ে কি হয় ওরকম স্ট্যাক করা থাকে, সো এখন এখান থেকে তুমি মারবা। সো তোমার এইম কেমন থাকে যে তুমি তোমার স্ট্রাইকটাকে এরকম একটা অ্যাঙ্গেলে হিট করবা, তো তাহলে যেন এই গুটিটা এই পকেটে যায়, আর তখন তোমার স্ট্রাইকটা কি করে অন্য আর একটা ডিরেকশনে চলে যায় না। সো এখানের মধ্যে সেম জিনিসটা যে আমাদের টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার কি থাকা লাগবে, সেম থাকা লাগবে। সো দেখো হোয়াট হ্যাপেন্স, যখন তুমি স্ট্যাক পয়েন্টটাকে হিট করো তো তখন কি হবে, স্ট্যাক পয়েন্টটাকে হিট করলে পরে তার একটা ভেলোসিটি গেইন করে অ্যাঙ্গেলে। তো তাহলে স্ট্রাইকটার বা তোমার ফ্লিক করা কয়েনটারও কি থাকবে অপোজিট ডিরেকশনে অর এরকম একটা ডিরেকশনে মোমেন্টাম থাকতে হবে, সো দ্যাট তাদের এই এক্স ডিরেকশনের এই এম এর মাস্টার তুমি, ঠিক আছে, একদিন খেলবো নি কারণ তোমার সাথে, ঠিক আছে আরাফাত। সো এখন এখানের মধ্যে কাজটা কি, তোমার এক্স কম্পোনেন্ট গুলা যেন জিরো হয়ে যায় বা ক্যান্সেল আউট হয়ে যায়, সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার যেন কি থাকে, সেম থাকে। এখানের জন্য দেখো এই যে the idea that the direction of the coin on the stack is in a different direction, so তাহলে the idea that the force from the stacked coin কি হবে উল্টা আরেকটা ডিরেকশনে ট্রাভেল করবে, তো Direction যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা হ্যাঁ, বুঝছি। ওকে। তো এরপরে আর কোন কোন কোশ্চেনে যেন প্রবলেম ছিল একটু লিস্টটা দিও তো। ওকে, কোশ্চেন নাম্বার 30 এর পরে 38 একবারে। সো কোশ্চেন নাম্বার 30 থেকে 38 এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে অন্য কোনো কোশ্চেনে? ওকে, 38 এ তে আমরা দেখাবো তাজবার। সো 30 থেকে 38 এর মধ্যে অন্য কোনো কোশ্চেনে প্রবলেম আছে কারো? আচ্ছা, তো তাহলে 30 থেকে 38 এর মধ্যে কোনো সমস্যা নাই, তো 38 নম্বরে যাব। ওকে, সো 38 এইটা। তো এখন কোশ্চেন নাম্বার 38 টা তোমাদেরকে করে দেখতে দেখো। 38A, a lorry gradually accelerates from rest, এই কোশ্চেনটা তো করে দেওয়ার কথা নরমালি রেকর্ডিং এ, বাট বিকজ এটা খুবই কমন একটা কনফিউশন সবার থাকে, তো এটা নিয়ে আমরা দেখি। এটা ছিল না। ছিল না? আচ্ছা ঠিক আছে। তো a lorry gradually accelerates from rest, so initial velocity 0 and accelerate করতেছে। There is a box of mass 200 kg on the back of the lorry, so তাহলে একটা 200 কেজির একটা বক্স কি হয়েছে এই লরির পিছে প্লেস করা। The box is not tied to the lorry, তো তাহলে বক্সটা কি করা নাই, লরির সাথে বেঁধে রাখা নাই। তো তোমরা তো এই কোশ্চেন করে আসছো অলরেডি, কোশ্চেন নাম্বার 36। যে কোশ্চেন নাম্বার 36 এর এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল বলতো, যে only the foot of the person or only the feet of the person were in contact, so তাহলে ফিট ঠিকই অ্যাসেলারেট করে ট্রেনের সাথে সামনে আগায় গেছে, কিন্তু বডির বাকি পার্ট কি হয়েছে, পিছায় আছে। সো তাহলে সে তখন কি করে, ওরকম ব্যাকওয়ার্ড ফল করার একটা টেন্ডেন্সিটা থাকে। তো এখন এখানেও তোমার কি হবে, লরিটা, ঠিক আছে, গাড়িটা যে লরি যত রেটে অ্যাসেলারেট করতেছে, বক্সটা যদি লরির সাথে সেম ভাবে মানায় নিতে না পারে, যে লরি অ্যাসেলারেট করতেছে বেশি কিন্তু the box is not able to keep up with the acceleration of the lorry, তো তখন বক্সটা কি হবে, পিছায় পড়বে না। বুঝতে পারতেছো কি বলতেছি তাজওয়ার? তো তাহলে এখানের জন্য দেখো ফার্স্টে আমরা অ্যাসেলারেশনটা বের করি, আবার কত, the lorry accelerates from rest to a speed of এত over a distance of এত, সো তাহলে s equal to
ut plus half at squared. আচ্ছা u তো না এখানে মধ্যে v square equal to u square plus 2s because initial final velocity গুলো দাও 2s, so তাহলে a is equal to v square minus u square divided by 2s. 15 squared minus 0 squared divided by 2 into 39. এটা করলে পরে কত আসে 15 squared divided by 2 into 39. 2.8846 meter per second square, so তাহলে 2.9 meter per second square. তো এটা গেল আমাদের ফার্স্টে a1, এটাতে কারোরই সমস্যা হওয়া উচিত না, হয় নাই, ভেরি গুড। এখন a2, তে এখন দেখো লরিটা তো ঠিকই অ্যাসেলারেট করতেছে, কিন্তু এই বক্সের সাথে কি কোনো ইঞ্জিন লাগানো? আফিফ, বক্সের সাথে তো কোনো ইঞ্জিন লাগানো নাই, তো বক্সটা তো আর লরির মতো অ্যাসেলারেট করার তার কি নাই, কোন ওখানের মধ্যে সোর্স নাই। দাঁড়াও 1 মিনিট। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো যে লরিটা তো সে তার ইঞ্জিনের জন্য এরকম সামনে আগাচ্ছে। এখন দেখো আমরা স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন এমন পড়ছিলাম না আফিফ, যে স্ট্যাটিক ফ্রিকশনটা কি, যে একটা অবজেক্ট যখন রেস্টে থাকে সে তখন রেস্টেই থাকতে চায়, তো সে কি করবে ওখানের মধ্যে একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করবে। সো সি হোয়াট হ্যাপেন্স, লরিটা যখন সামনে অ্যাসেলারেট করে তো তখন বক্সের কি টেন্ডেন্সি থাকে বলো তো? বক্সের একটা টেন্ডেন্সি থাকে না যে স্লাইড করে পিছে পড়ে যাওয়ার, নাকি? জি ভাইয়া। তো তাহলে বক্সের যদি টেন্ডেন্সি থাকে স্লাইড করে পড়ে যাওয়ার পিছের দিকে, তো তাহলে তার উপর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে না সামনের দিকে? জি। যে একটা অবজেক্ট যেদিকে মুভ করতে চায় তার উল্টা ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করে। সো তাহলে দা লরি ইজ অ্যাসেলারেটিং ফরওয়ার্ড, কিন্তু বক্সটা তো সেম রেটে অ্যাসেলারেট করতে পারতেছে না, বা তার কি নাই, অ্যাসেলারেট করার কোনো ইঞ্জিন নাই বা কোনো সোর্স নাই। তো তার একটা টেন্ডেন্সি থাকবে পিছে পিছলায় পড়ে যাওয়ার, তো তার টেন্ডেন্সি হলো পিছে পড়ে যাওয়ার, তো তাহলে ফ্রিকশন ফোর্স কি করতে চাবে, সে যেখানে ছিল ওখানে রাখতে চাবে, ওর বক্সটাকে মুভ করতে দিতে চাবে না। বুঝতে পারলা কি বললাম? জি ভাইয়া বুঝছি। তাহলে এখন ফ্রিকশনটা কি হবে, যে বক্সটা যদি লরির উপরে ঠিক মতো থাকতে পারে এর মানে কি, the friction force is making the box accelerate at the same rate as that of the lorry, মানে লরি যত রেটে অ্যাসেলারেট করতেছে ফ্রিকশন ফোর্সটা বক্সটাকে সেম রেটে অ্যাসেলারেট করতেছে, তাইলে পরেই জাস্ট বক্সটা কি করতে পারবে, ঠিকঠাক মতো লরির পিছে বসে থাকতে পারবে। যখনই কি হয়ে যাবে, লরির অ্যাসেলারেশনটা বক্সের অ্যাসেলারেশনের থেকে বেশি হয়ে যাবে, তো তখনই কি লরির সামনে চলে যাবে, বক্সটা পিছে থেকে যাবে, মানে কি বক্সটা পিছে পড়ে যাবে আর কি। বুঝতে পারলা? জি ভাইয়া বুঝছি। তো তাহলে এখানের জন্য কি বলতেছে, জিনিস the maximum frictional force between the lorry and the box is 630. Explain why this limits the maximum acceleration the lorry can have without the box falling off. Your answer should include a calculation. So এখন তোমার ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতে পারে কত, 630। সো তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ ইকুয়াল টু ma, যেটা বক্সের জন্য। সো তাহলে বক্সের ম্যাক্সিমাম অ্যাসেলারেশন কত, বক্সের ম্যাস হলো 200 কেজি না? সো 630 ডিভাইডেড বাই 200 কত আসে, 3.15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে
পুরা বক্সটা কন্ট্যাক্টে নেই, যে বক্সের জাস্ট এই পার্টটুকু, বক্সের এই সারফেসটা লরির ব্যাকের সাথে কন্ট্যাক্টে আছে, তাও তাকে আটকায় রাখা নাই, যে জাস্ট এটা কন্ট্যাক্টে আছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, তোমার বক্সের জন্য অটুক কন্ট্যাক্ট হলে পুরোটা কি কন্ট্যাক্ট হিসেবে ধরবো, নাকি হিউম্যান বডির মতো শুধু লেগ কন্ট্যাক্টের মতো ধরবো? জাস্ট লেগ কন্ট্যাক্টের মতো। আচ্ছা ভাইয়া। যে এখানে তোমার বক্সটাকে যদি বেঁধে রাখতো, তো তাহলে কি হতো, লরি যত রেটে অ্যাসেলারেট করে বক্সটা তত রেটে অ্যাসেলারেট করতো। কিন্তু এখানে বক্সটা অ্যাকচুয়ালি লরির পিঠে থাকতে পারবে ততক্ষণই যতক্ষণ পর্যন্ত কি হবে, লরির অ্যাসেলারেশন আর বক্সের অ্যাসেলারেশন সমান সমান হয়। এই যে বক্স ম্যাক্সিমাম অ্যাসেলারেট করতে পারবে কত, 3.15 মিটার পার সেকেন্ড। বক্স ম্যাক্সিমাম অ্যাসেলারেট করতে পারবে 3.15 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে। লরির অ্যাসেলারেশন যদি কি হয়ে যায় মাহি, লরির অ্যাসেলারেশন যদি এই বক্সের ম্যাক্সিমাম অ্যাসেলারেশনের ক্যাপাবিলিটি থেকে বেশি হয়ে যায়, তো তাহলে কি বক্সটা লরির পিঠে বসে থাকতে পারবে? না ভাইয়া। তো তখন দ্য লরি উইল মুভ ফরওয়ার্ড উইদাউট দ্য বক্স, যে বক্সটা তখন কি হবে, স্লাইড করে পড়ে যাবে। তো এখন এখানের মধ্যে আমাদের বলার ব্যাপারটা কি, বলার ব্যাপারটা হলো এরকম যে the frictional force between the lorry and the box is responsible for the acceleration of the box. So since it has a limit, since it has a maximum limit of 630 Newton, it means that if lorry accelerates at a rate greater than 3.15 meter per second square, then the box won't be able to keep up and fall off. বুঝতে পারলা আফিফ এক্সপ্লেনেশনটা? হ্যাঁ বুঝছি। ওকে, কত, কোশ্চেন নাম্বার 38 না? ফার্স্ট 3.15 এটা বের করলাম, দেন ফার্স্ট এইটা, the maximum acceleration এইটা, 3.2 is the maximum acceleration because the box must have the same acceleration as the lorry. So box এর acceleration যদি লরির সমান না হয়, তো তাহলে কি হবে, বক্সটা পিছলায় পড়ে যাবে। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। তো এই টু সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হবে 3.15 টা 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন বি নাম্বারে দেখো কি বলতেছে, once the lorry has reached its destination, the back of the lorry is tilted at an angle theta to the horizontal. তো এখন এটার অ্যানসারটা মাহিন বলবা পরে, এই যে এটা Okay.
সো কি বলতেছে, যখন নাকি ডেস্টিনেশনে পৌঁছায় যায় তো তখন তো বক্সটাকে ডাম্প করা লাগবে। সো ওরকম লরির ব্যাক সাইডটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করে। তো এখন মাহিন অ্যান্সার বলবা, বিকজ তোমার এই কম্পোনেন্ট রিলেটেড কনফিউশন থাকে। সো তাহলে তুমি অ্যান্সার করতে করতে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো, the three forces acting on the box: weight, normal reaction force and frictional force. So বলতেছে B1A, state expressions for the components of weight and the box, weight of the box parallel to the back of the plane and perpendicular to the back of the plane. So তাহলে component of weight perpendicular to the plane, component of weight parallel to the plane. So তাহলে এটা কত হবে? Perpendicular to the plane কত? কি এই যে ওয়েটের কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দা প্লেন, এই যে হ্যাঁ এটা কত হবে? আর কি হবে? সাইন থিটা। এটা সাইন থিটা। অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা তো এটা পারপেন্ডিকুলার ওয়েটের সাথে। সো তাহলে পারপেন্ডিকুলারটা তাহলে কি হবে? যার সাথে Sin অ্যাঙ্গেল theta। তার সাথে কি হয়? আচ্ছা এটা কস, সরি ভাই। তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। এই বেসিকটা যদি বারবার ভুলে যাও মাহিন, তাহলে তো তবে আমি আগাইতে যে পারবে না। তোমার প্রিপেয়ার করে রাখছিলাম অ্যানসারটা তোমার মেন যে প্লেনের সাথে আছে ওইটা দিয়ে। আর এটা হবে W sin থিটা। ওকে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। তো এই দুইটা কম্পোনেন্ট নিয়ে তো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, না ভাই, সো এখন দেখো তোমার বক্সটা তো আর পারপেন্ডিকুলার টু দা প্লেনে মুভ করতেছে না, করতেছে? the box is not moving perpendicular to the plane, তো তার মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স আর W cos থিটা এরা কি সমান সমান, তাই তো? সো নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু W cos থিটা। এটা নিয়ে কোনো কনফিউশন আছে মাহিনের? না ভাই। Okay. So এখন the angle theta is increased until the box is just about to slide. So given that F equal to 0.32 R, মানে কি friction force is equal to 0.32 into normal reaction force. So তাহলে F equal to কত? 0.32 into normal reaction force বলে যেই কথা, W cos theta বলে একই কথা না? Because W cos theta normal reaction force কি হবে? সমান সমান হবে নাকি? বুঝতে পারলা? হ্যাঁ তো তাহলে F ইকুয়াল টু এত। তো তাহলে ফ্রিকশনের ভ্যালুটা বের করো তো। তোমার বক্সের ওয়েট কত? 200 into 9.81 কিন্তু এখানের মধ্যে cos থিটা, এখানের মধ্যে একটা সার্টেন ভ্যালু আসবে আর কি। তো 627.84 cos থিটা। তো এটা হলো কি তোমার ফ্রিকশন ফোর্সের ভ্যালু, এটা বুঝছো? আর তোমার কম্পোনেন্ট অফ ওয়েট প্যারালেল টু দা প্লেন, এটা কত? W sin থিটা। তো তাহলে 200 into 9.81 times sin theta. So 200 into 9.81 করলে কত আসে? 1962 sin theta. তো এখন কি বলতেছে দেখো, যে অ্যাঙ্গেলটা ইনক্রিজ করে করে কেমন পজিশনে নিচ্ছে। Calculate the value of theta at which the box is just about to slide. তো তার মানে কি component of weight parallel to the plane and the friction force, তারা দুইজন কি হবে? সমান সমান হবে না? যে just about to slide, যে এখনো স্লাইড করে নাই, যে এর থেকে একটু বাড়াইলেই কি হয়ে যাবে? স্লাইড করা শুরু করবে। সো তার মানে তখন পর্যন্ত কি আছে? ফ্রিকশন ফোর্স আর কম্পোনেন্ট অফ ওয়েট প্যারালেল টু দা প্লেন সমান সমান আছে না মাহিন? হ্যাঁ ভাই। তাহলে
তোমার 1962 sin theta is equal to 627.84 cos theta. So তাহলে tan theta is equal to what? যে cos theta টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ডিভাইড করলাম আর কি। So sin by cos করলে tan হয়। তো এখন এখানে থেকে theta পেয়ে যাবে না? বুঝতে পারছো ক্যালকুলেশনটা মাহিন? হ্যাঁ ভাই। তোমাকে বারবার জিজ্ঞাসা করতেছে দেখে এটা নিয়ে ইয়ে হয় না, এটা তোমার যত তুমি অ্যান্সার দিতে থাকবা তত তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো। বুঝতে পারছো? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, তো এখানের মধ্যে 17.7 ডিগ্রি আসে, কিন্তু আমাদের সব গিভেন ইনফরমেশন তো কত 2 সিগনিফিকেন্ট ফিগারে না, তো তাহলে এটা আমাদের ফাইনালি 18 ডিগ্রি আসে। দেখি অ্যান্সার কত। এই যে এটা কত আসে, 18 ডিগ্রি আসে। আফিফ ক্লিয়ার হয়েছে এটা? 38। জি ভাইয়া clear। ওকে, সো তাহলে আজকে আমরা এই 38 পর্যন্ত শেষ করব। একটু পরে আমার আবার ম্যাথটা একটু আইজিসিএসসি, রেখো। হ্যাঁ হ্যাঁ নিতেছি, তো পরে আবার আইজিসিএসসি অক্টোবর ব্যাচের সলিউশন ক্লাস আছে মকের। আচ্ছা ভাই, ওর অক্টোবর সেশন কি হচ্ছে? এটা তো আজকে একটা নোটিশ আসার কথা, ওইটা অ্যানাউন্সমেন্ট এখনো দেখে নাই টিচার্স গ্রুপে। প্রেডিক্ট দিবে শুনলাম। ওইটা তোমার লোকাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, বাট বাংলাদেশে যেহেতু খুলে দিছে, সো এটার জন্য এক্সাম হওয়ার পসিবিলিটি বেশি আর কি। মানে ভাই আমি ওই যে তোমার ওখানে তো এক জায়গায় পড়লাম যে যতক্ষণ না মানে সব জায়গায় পরীক্ষা নেওয়াটা মানে পসিবল হবে ততক্ষণ বলে ফেয়ার হবে না। ভাই আমাদের মে ব্যাচেটা কিন্তু এই জন্যই ক্যান্সেল করছিল, ফেয়ারনেসের জন্য। ওইটা দেখা যাক এবার কেমন ডিসিশন নেয়। ওকে, সো এটা কপি করা হয়েছে শারিয়ার? জি ভাইয়া শেষ। ওকে, সো তাহলে আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।